আমরা বঞ্চিত কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মোরেদের সরকার আর নেই দরকার, মোরেদের সরকার আর নেই দরকার, মোরেদের সরকার আর নেই দরকার। লক্ষ্মীর ভান্ডার 5,000 টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বার্ধক্য ভাতা 3,000 টাকা করতে হবে, করতে হবে, করতে হবে। কৃষক বিরোধী সরকার আর নেই দরকার, কৃষক বিরোধী সরকার আর নেই দরকার, উত্তরবঙ্গ বিরোধী সরকার আর নেই দরকার, পশ্চিমাঞ্চল বিরোধী সরকার আর নেই দরকার। কোটি বেকারের চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। আজকে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট ছিল। দেখুন, আগে রাজ্য বাজেট নিয়ে একটা ইন্টারেস্ট থাকতো, কেননা স্থানীয় স্তরে কোন বস্তুর উপর কি ট্যাক্স চাপালো রাজ্য সরকার, তার উপর কোন জিনিসের দাম বাড়লো কমলো, এইটা একটা ফ্যাক্টর থাকতো। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর জিএসটি চালু হয়ে গেছে, সারা ভারতবর্ষে একটাই ট্যাক্স। সুতরাং রাজ্য বাজেটের আর এমনি কোনো রকম কোনো ভ্যালিডিটি নেই, এটা নিয়ে কোনো উত্তেজনা নেই। কিন্তু তবুও আমরা রাজ্য বাজেটের দিকে কিসের জন্য তাকিয়ে থাকি? একদম স্থানীয় স্তরে যে প্রকল্পগুলো চলে, অর্থাৎ কেন্দ্র সরকার যে প্রকল্পগুলো চালায় না, সেইখানে কি কোনো চেঞ্জ এলো? সেখানে কি মানুষের কিছু ভালো করতে পারলো রাজ্য সরকার? বা এই ধরুন, লক্ষ লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে, এত দুর্নীতির অভিযোগ প্রত্যেকটা সরকারি চাকরিতে, সেই নিয়ে কি কোনো পলিসি ইমপ্লিমেন্টেশন হলো? এই রাজ্যের যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের ভবিষ্যৎ কিছু আসবে? এত ঢাকঢোল পিটিয়ে যে শিল্প সংস্থান, শিল্প মেলা করা হয় না কি বিজিবিএস করা হয়, সেটার জন্য কোনো শিল্প আসছে? পশ্চিমবঙ্গের আগামী দিনে কোনো কিছু চেঞ্জ হবে? এইগুলো মোটামুটি একটা ইন্টারেস্ট থাকে। কিন্তু আলটিমেটলি আজকে বাজেট অধিবেশনের পর দীর্ঘক্ষণ ধরে বিধানসভায় সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে কি পেলাম? শুধুমাত্র মিথ্যাচার। কি কি মিথ্যাচার? সে মিথ্যার ঝুলি ডালি যা বলতে পারেন সেটাকে এক এক করে প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আপনারাই বিচার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এই রকম মিথ্যাচার করার পরও পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে ভোটে জেতাবে। প্রথমেই তিনি শুরু করলেন তার স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী নিয়ে মিথ্যাচার। কি মিথ্যাচার দেখে নিন। কোন স্বাস্থ্য সাথী প্রকল্প যার জন্য পশ্চিমবঙ্গবাসী সারা ভারতবর্ষ জুড়ে চলা কেন্দ্রের প্রকল্প আয়ুষ্মান ভারত পাচ্ছে না, সেই স্বাস্থ্যসাথী নিয়ে ঠিক কি মিথ্যাচার করলেন একবার শুনুন, তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায়। প্রায় 9 কোটি লোক পায়, 9 কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে। সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি, তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে এবং এটাও প্রায় 9 কোটি লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো 12,000 কোটি টাকা তাতেও খরচ হয়েছে। উনি দাবি করলেন স্বাস্থ্য সাথী কার্ড নাকি স্বাস্থ্য সাথী পরিষেবা 9 কোটি লোক পায়, এবং সেটা বলতে গিয়ে 9 কোটি লক্ষ বলে ফেললেন। যাই হোক, ছেড়ে দিচ্ছি, সেটা হয়তো স্লিপ অফ টাং তার হয়ে গেছে, এবং সেই জন্য 9 কোটি লক্ষ, 9 কোটিতে কতগুলো শূন্য আছেন উনি জানেন। এবার আমি একদম উইকিপিডিয়া থেকে আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি এবং একটা পোর্শন দেখুন ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি, যেখানে উইকিপিডিয়া জানাচ্ছে পশ্চিমবঙ্গে 2023-এ আনুমানিক জনসংখ্যা হচ্ছে প্রায় 10 কোটি, 9,97,00,000 মতো। এবং যদি 10 কোটিও ধরে নিই, সেই 10 কোটির মধ্যে 9 কোটি লোকই নাকি এই স্বাস্থ্য সাথী পরিষেবা নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী সেটাই। তাহলে আমি তো বাপের জন্মে স্বাস্থ্য সাথী কার্ডটা দেখিইনি, আমি এর পরিষেবাও পাই না, নিও না। আপনি পান, আপনি নেন, আপনার চেনা জানা কেউ নেয়। সত্যিই এই এত বিশাল সংখ্যক মানুষ স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করছে, তাহলে ওই ব্যাঙ্গালোর বলুন, চেন্নাই বলুন, মধ্যপ্রদেশ বলুন, এত ভুরি ভুরি মানুষ ট্রিটমেন্ট করতে ছুটছে কিসের জন্য? যদি স্বাস্থ্যসাথী পরিষেবা এতই ভালো হয়, আর যদি এতই স্বাস্থ্যসাথী পরিষেবা ভালো হয়, তার নিজের ভ্রাতুষ্পুত্র তিনি আমেরিকায় সামান্য চোখ অপারেশন করতে যান কেন? সবশেষে আর একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দিই, মুখ্যমন্ত্রীর কথা ধরেই বলছি। উনি বলছেন যে এই যে 9 কোটি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড খাতে, সেখানে উনি নাকি 12,000 কোটি টাকা খরচ করেছেন। শূন্যের হিসেব তিনি রাখতে পারেন বলে আমি জানি না, কিন্তু যাই হোক, এই 12,000 কোটিকে যদি 9 কোটি দিয়ে আমি ভাগ করি, দেখা যাচ্ছে পার হেড 1,333 টাকা 33 পয়সা হিসেবে খরচ হয়। অর্থাৎ যারাই স্বাস্থ্যসাথীর পরিষেবা পান, স্বাস্থ্যের পরিষেবা পান, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পার হেড 1,333 টাকা 33 পয়সা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে নিচ্ছেন। আচ্ছা বলুন তো, আজকের দিনে একটা ভালো ডাক্তার দেখিয়ে তার দেওয়া প্রেসক্রিপশন করা ওষুধ খাওয়াও এই 1,333 টাকা 33 পয়সায় সম্ভব হয়?
আর কত মিথ্যাচার করবেন বাংলার মানুষের জন্য? এবার এবার পরের সেগমেন্ট আপনাদের শোনায়, সেটা হচ্ছে চাকরি। দেখুন কি দুরন্ত গতিতে বাংলায় চাকরির চাকা ছোটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনে নিন, তারপর আসছি ব্যাখ্যায়। উৎকর্ষ বাংলা 47 লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি। আর আমরা করেছি কি, আইটিআই পলিটেকনিকের সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ যে যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে, তার ওয়েবসাইট আছে। ফলে 10 লক্ষ ছেলেমেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে। এটা আমরা জব ক্রিয়েট করি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী 10 লক্ষ ছেলে মেয়ে এক্ষুনি চাকরি পেয়ে গেছে এবং আরো বেশ কয়েক লক্ষ প্রসেসিং এ আছে। ভালো কথা, এতজন যদি চাকরি পেন তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটি, তার মধ্যে 10 লক্ষ চাকরি পেয়ে গেছেন। মানে প্রতি 100 জনে একজন শুধুমাত্র এই সেগমেন্টে ছেলেমেয়েরা চাকরি পেয়ে গেছে। যদি প্রতি 100 জনে একজন চাকরি পান, আমি একটা বুথ ধরে নিচ্ছি 700-800 হাজার ভোট হয়, আমি 700-800 অ্যাভারেজ ধরছি। অর্থাৎ যদি 700-800 জনের একটা বুথ হয়, সেখানে অন্তত 7 থেকে 8 জন চাকরি পেয়ে গেছেন। আপনার এলাকায় আপনার বুথে ঠিক কতজন এরকম চাকরি পেয়েছেন এবং এই যে স্কিল শিক্ষা হচ্ছে এটা নিয়ে চাকরি পাবেন প্রসেসে আছেন, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো। যাই হোক, তিনি আবার একটা বললেন এইভাবেই আমরা জব ক্রিয়েট করি। তিনি তো বললেন যে বেসরকারি সংস্থার সঙ্গে টাই আপ করে দিয়েছেন, তারা এসে তাদের পছন্দ মতো নিয়ে যাচ্ছেন। এটা কি সত্যি সরকারি জব ক্রিয়েশন হচ্ছে? তবুও যাই হোক, চাকরিটা চাকরি, যদি করতে পারেন খুব ভালো কথা। কিন্তু এরপরে যে তিনি ঢপটা দিলেন সেটা তো আরো মারাত্মক। শুনুন কি বলেছেন, তারপর আসছি তার ব্যাখ্যায়। বিশেষ করে এমএসএমই শিল্পে আমাদের প্রায় 1,30,00,000 লোক চাকরি করছে। অর্থাৎ চাকরিটা হয়েছে এইভাবে। এরা যে বলে বিজিবিএস এর টাকা কি হলো, মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে, যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিজিবিএসগুলো নিয়ে সব, মানে এবার একটা বাদ দিয়ে আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া যান, সব জায়গায় যান, শিলিগুড়ি থেকে শুরু করে, অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী এমএসএমই সেগমেন্টে 1,30,00,000 চাকরি করছেন। পশ্চিমবঙ্গে 10 কোটি জনসংখ্যা, তার মধ্যে 1,30,00,000, ওই 10 লক্ষ বাদ দিয়ে তারা চাকরি করছেন এমএসএমই সেগমেন্টে। অর্থাৎ যদি আমি 10 কোটিকে এই 1,30,00,000 দিয়ে ভাগ করি, সংখ্যাটা আসে 7.69। অর্থাৎ আমি রাউন্ড ফিগার ধরে নিচ্ছি, পশ্চিমবঙ্গের প্রতি 8 জনে একজন এমএসএমই সেগমেন্টে কাজ করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হিসেব। তাহলে 8 জনে যদি একজন কাজ করে, অন্তত আপনার বুথে 100 থেকে 120 জন যারা এমএসএমই সেগমেন্টে কাজ করছেন। সত্যিই আপনার বুথে এত উন্নয়ন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একবার জানান পরিসংখ্যানটা আপনার জায়গায় কি হচ্ছে। এবং তিনি আর একটা কথা বললেন যে এই যে বিজিবিএস নিয়ে এত কথা তোলা হয়, এত প্রশ্ন তোলা হয়, এত তিনি সরকারি মৎস্য করছেন, খরচ করছেন, সেখানে এবছর বাদ দিয়ে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট এসেছিল। না না, 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট যা এসেছিল তার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এবং তিনি বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে বললেন যে এখানে দেখুন, ওখানে দেখুন, সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, যদি 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়, এগুলো তো কারখানা, এগুলো তো পকেটে লুকিয়ে রাখার জিনিস নয়। এটা পার্থর বান্ধবীর ফ্ল্যাটের খাটের নিচের ওই পাহাড়ের স্তূপ, ওই জিনিসের কথা নয়। এটা তো মানুষ সচক্ষে দেখতে পাবে। সত্যি এরকম কারখানা হয়েছে। আর আপনি এত কিছু উদ্বোধন করেন, আপনার অনুপ্রেরণায় সিংহ শাবক হয়, আজ অব্দি আপনি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে একটি কারখানারও আপনি উদ্বোধন করছেন, এমন ছবি তো আমি তৃণমূলের পেজেও দেখিনি। তাহলে কোথায় লুকিয়ে লুকিয়ে হলো এই প্রজেক্টগুলো? আর সব থেকে বড় কথা, ওই স্পেনে গিয়ে আমাদের পাড়ার দাদাকে খুঁজে পেয়েছিলেন শিল্পপতি হিসেবে, যিনি বলেছিলেন 6 মাসের মধ্যে শালবনীতে ইস্পাত শিল্প করে তিনি হাজার হাজার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দেবেন। 13 লক্ষ কোটি টাকার মধ্যে ওই প্রজেক্টটা কি ছিল? সেই প্রজেক্টটা কি অবস্থা একটু বাংলার মানুষকে জানাবেন। যাক, এই জায়গা তো গেল। এরপরের জায়গাটা আরো মারাত্মক, সেটা বোধহয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই করা সম্ভব। কি? তিনি উর্বর জমিতে মাছ চাষ করছেন। কিভাবে? নিজের মুখেই শুনুন তার।
আমার এই বাজেটে কতগুলো ভিশন আছে। আপনারা জানেন এক সময় বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, সেই জমিগুলো আমরা উর্বর করেছি। সেখানে 500 কোটি টাকার চেক ড্যাম তৈরি করেছি, জল ধরো প্রকল্প করেছি। গ্রামীণ লোকেরা মাছ ছাড়ছে, চাষ করছে, তার কর্মসংস্থান হচ্ছে। আগে ইলিশ মাছ আমাদের ওপারের আশায় অপেক্ষা করে বসে থাকতে হতো, কিন্তু আমরা আসার পরে 2013 সালে ইলিশ মাছের একটা রিসার্চ সেন্টার তৈরি করেছিলাম, কী করে ইলিশ মাছের ব্রিড তৈরি করা যায়। এখন আপনারা দেখছেন গঙ্গার ইলিশ, আপনি কোলাঘাটে যান, ডায়মন্ড হারবারে যান, যেখানেই যান না কেন, সব জায়গায় ইলিশটা আপনারা পাচ্ছেন। এবং আমাদের সমুদ্রে তাজপুর বন্দর অলরেডি হচ্ছে, আপনারা জানেন। টেন্ডার নতুন করে আবার করা হচ্ছে মনে হয়, সম্ভবত একটু ডিসপিউট থাকার জন্য। ভাবতে পারছেন, অনুর্বর জমিকে মমতা বন্দ্যোপাধ্যায় উর্বর করছেন। ওই সিঙ্গুরে গিয়ে যেরকম সর্ষে ছড়িয়েছিলেন সেইভাবে হয়তো করছেন। আবার সেই জমিটাকে উর্বর করার পর সেখানে নাকি তিনি জল ভরো প্রকল্পে গিয়ে মাছ চাষ করছেন। উর্বর জমিতে তো চাষ হয় জানি, কিন্তু সেটা কি মাছ চাষ হয়? আমার বিদ্যা বুদ্ধি অত নেই। এছাড়াও আরেকটা অদ্ভুত দাবি শুনলাম যে তিনি ক্ষমতায় আসার আগে বাংলাদেশ না পাঠালে আমরা নাকি ইলিশ খেতে পেতাম না। তিনি এসে ইলিশ নিয়ে রিসার্চ করিয়েছেন এবং সেই জন্যই আজকাল ডায়মন্ড হারবার বলুন, কোলাঘাট বলুন, যেখানে যাবেন সেখানে ইলিশ খুঁজে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় না এলে এটা হতো না। সত্যি তাই, তার জামানার আগে বাংলার মানুষ ইলিশ খেতে পেত না যদি বাংলাদেশ আটকে দিত। আর সব থেকে মজার ব্যাপার লাগলো তাজপুর বন্দর নিয়ে, যে আদানি মোদির বন্ধু, তিনি ঢুকতে যান না, তারই হাতে পায়ে ধরে একটা প্রজেক্ট করাতে গিয়েছিলেন, আর সেই আদানি সেই প্রজেক্ট করতে মানা করে দিয়েছেন। এখন বলছেন যে তাজপুরে বন্দর নতুন করে টেন্ডার হবে, মনে হয় সেখানে কিছু ডিসপিউট আছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আপনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে রাজ্যের বাজেটটা করে দেন, মনে হয় ডিসপিউট আছে। ডিসপিউট থাকলে সরাসরি বলুন ডিসপিউট, এবং যদি ডিসপিউট থাকে ডিসপিউটটা কার তরফ থেকে? যদি রাজ্যের তরফ থেকেই থাকে সেখানে টেন্ডার হলো কি করে? আর আর যদি এটা শিল্পপতি গৌতম আদানির তরফ থেকে কোনো ডিসপিউট এসে থাকে, সেটা একটু শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানান দিন না, দেখি আপনার কতখানি হিম্মত রয়েছে গৌতম আদানির ডিসপিউটটা বার করার, নাকি ওই সবটাই ঢপের চপের শিল্প। তো যাই হোক, এই তো গেল ঢপের চপ। এবার মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আর একটু বকলমগিরি হবে না হয়। তিনি স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতাকে কিভাবে বর্তে দিয়েছেন একবার দেখুন। স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া হয়েছে, নিবেদিতার বাড়ি কিনে দেওয়া হয়েছে। ভাবা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দকে বাড়ি কিনে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা, তাকে বাড়ি কিনে দিয়েছেন। মানে এত অমায়িক মানুষ তিনি, আমি সত্যিই ভাবতে পারি না কত টাকা পয়সাই তার রয়েছে। আর তিনি কিনে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ আর ভগিনী নিবেদিতা। ভাগ্যিস কিনে দিয়েছিলেন, নাহলে এই মানুষগুলো কোথায় গাছতলায় ঘুরে বেড়াতেন, এরকম ব্যাপার ছিল নাকি। এরপর এরপর একটা মজার সেগমেন্ট আপনাদের দেখায়, সেটা হচ্ছে দেউচা পাঁচামি এবং পশ্চিমবঙ্গের ইলেকট্রিসিটি। কি বলেছে নাকি শুনুন, তারপর আসছি তার ডিসকাশনটায়। শুধু দেউচা পাঁচমিতে এবং অ্যান্সিলারি মিলিয়ে, এবং ওখান থেকে যে কয়লা আমরা পাবো তাতে 100 বছর আমরা যে পাওয়ার তৈরি করব, সেই পাওয়ারে আমাদের পাওয়ারের দাম আগামী দিন যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে অনেক কমে যাবে। আমরা স্টেট গভর্নমেন্ট পাওয়ারের দাম না বাড়ালেও সিএসসি বাড়ায়, মানুষকে অনেকটাই ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই, ওটা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন দিয়ে গেছে, ওদের দিল্লির একটা কি বোর্ড আছে, সেই বোর্ডের থ্রুতে। কাজেই তা সত্ত্বেও বলছি পাওয়ারে আগামী দিন অনেক সস্তা হয়ে যাবে। বেশ, দেউচা পাঁচামিতে অনেক কিছু হবে সে তো না হয় বুঝলাম, কিন্তু তিনি যেটা বললেন যে এই যে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ সাপ্লাইটা করে রাজ্য সরকার কিছু বাড়ায় না, এটা একটা স্বশাসিত সংস্থা, মানে সিএসসি বা ডব্লিউবিএসসি-ডিসিএল এসবের কথা তিনি বলার চেষ্টা করলেন। তো সেটা তো ঠিকই আছে, এটা সিপিএম দিল্লিতে গিয়ে কিছু একটা কারচুপি করে ফেলেছিল এবং সেই জন্য রাজ্য সরকার কোনো রকম কিছু করতে পারে না, দামটা কমাতে পারে না, কিন্তু দেউচা পাঁচামি হলে এই দামটা কমে যাবে। এবার প্রশ্ন নাম্বার 1, সিপিএম আমল মানে সে 2011-র অনেক আগে সিপিএম কিছু একটা করে গেছে দিল্লিতে, সেইটা আপনি 14 বছর ক্ষমতায় থাকার পরও বদলাতে পারছেন না। মানে আপনি যতদিন থাকবেন ক্ষমতায় ততদিন আপনি বদলাতে পারবেন না, আপনার অকাত নেই, আপনার হিম্মত নেই, আপনি নিজের মুখে স্বীকার করছেন সেটা। অর্থাৎ আপনি যতদিন ক্ষমতায় থাকবেন এই কোম্পানিগুলো পশ্চিমবঙ্গবাসীকে দেশের সবার থেকে বেশি ট্যারিফ নিয়ে লুটে যাবে প্রতিদিন, প্রতি মাসে, আর আপনি চুপচাপ বসে দেখবেন, আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই। আর
নম্বর কথা, আপনার যদি এখানে এতটাই এটা গাত্রদাহ হয় এবং আপনার কিছু করার না থাকে, যিনি এই জিনিসগুলো করেন তাদের কি আপনি এত সাদরে আপনার সেই বিজিবিএস থেকে আরম্ভ করে যেখানে যা প্রোগ্রাম হয় সেখানে ডেকে পাশে বসিয়ে এত সমাদরটা কেন করেন? কেন তাদের বলতে পারেন না যে আমি তো মাটি মানুষের সরকার চালাই বাবা, তুমি যদি এটা না করো আমাকে অন্য পথ দেখতে হবে। কি অন্য পথ? আপনার যদি হিম্মত থাকে আপনি এক কাজ করুন না, টেন্ডারটা ওপেন করে দিন না, যে পশ্চিমবঙ্গে তোমরা আছো ঠিক আছে, আমি অন্য কোম্পানিও ঢুকিয়ে দিচ্ছি, এবার তোমরা কম্পিটিশন করো, যে কম পয়সায় দেবে মানুষ যাকে চাইবে তার কাছ থেকে হবে। কেন সেই জায়গাটা করছেন না? নাকি ওখানের যে ক্যালকুলেশনটা আছে সেটা ঘেঁটে গেলে আপনার এবং আপনার দলের বিপদ বাড়বে, সেই জন্য পশ্চিমবঙ্গ মানুষকে এইভাবে ঠুসে নিয়ে আলটিমেটলি তার রাজনৈতিক ফায়দা তোলেন? প্রশ্নটা থেকে যাচ্ছে সেখানে। আর এরপর বোধহয় সর্বকালের সেরা ঢপটা তিনি দিলেন, সেটা ডিএ নিয়ে। কি, একবার নিজের কানেই শুনুন। আর ডিএ 4% তো আমি বলে দিচ্ছি, আগে 14% দিচ্ছে। এটা নতুন পে কমিশনের অনুমোদন, পে কমিশনের টাকা সহ এই ডিএটা কিন্তু, অর্থাৎ অনেকটাই বেড়ে গেল। ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে। আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব। এটা নয় যে একদিনে সবটা হতে পারে, কারণ আমরা পে কমিশন করেছিলাম। পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায়। পে কমিশনের সাথে ডিএটা সেন্ট্রালের, কিন্তু সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। ওদের পে কমিশন ওইভাবে নেই, কিন্তু আমাদের আছে। আমরা পে কমিশনের টাকাটাও দিই। সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেয়া হচ্ছে, ফলে তারা খুশি হলে আমি খুশি হব। ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকার যে মাইনে দেয় তার থেকেও বেশি মাইনে করে দিচ্ছেন এই রাজ্য সরকারি কর্মচারীদের, এবং কেন্দ্র সরকার এত আহাম্মক, তাদের কোনো পে কমিশনের বালাই নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে রেখে দিয়েছেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, এই জিনিসটা ঠিক কি? পিএম অ্যাপ্রুভস কনস্টিটিউশন অফ 8 পে কমিশন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। এটা কোথা থেকে উড়ে এলো? আপনাকে নিশ্চয়ই টুকলি টুকলি করেছে। আপনার এ নিয়ে কেস করা উচিত, মানহানির মামলা করা উচিত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আসলে ঢপ দিতে দিতে কি করছেন আর কি বলছেন সেটা কি সব ভুলে গেছেন? আর যদি সত্যি এরকম ব্যাপার হয়, আপনি কেন্দ্রীয় সরকারের থেকেও বেশি মাইনে রাজ্য সরকারি কর্মচারীদের দিচ্ছেন, তাহলে এক কাজ করুন না, এই এত কোটি কোটি টাকা আমার সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা খরচ করে ওই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিদের মতো ফালতু কিলদের কেন পুষছেন? আপনি তো নিজে লয়ার, আপনি বলেন, আপনি গিয়ে সুপ্রিম কোর্টে এটা বুঝিয়ে দিয়ে চলে আসুন। আজ অব্দি ডিএ নিয়ে 7খানা মামলা হয়েছে, যার প্রথমটি গিয়েছিল এসএটিতে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, যেখানে বিচারপতি হওয়ার জন্য আপনার অনুগত হওয়াটা সব থেকে আগে দরকার। এটা অনেকেই অভিযোগ করে থাকেন, যাই হোক আমি বিচার ব্যবস্থা নিয়ে সেই কথা কিছু বলবো না। কিন্তু সেই মামলাটি বাদ দিয়ে বাকি 6টি মামলায় আপনার রাজ্য সরকার গোহারা হেরে বসে আছে এবং এসএলপি করে কোনো রকমের টিকিয়ে রেখেছেন। সুপ্রিম কোর্টে শুনানি আছে, যেদিন শুনানি হবে সেদিনকে যদি রায়টা আপনার বিপক্ষে যায় আপনি দেউলিয়া হয়ে যাবেন, নবান্ন ছেড়ে পালাতে হবে। তো এই সহজ হিসেবটা আপনি গিয়ে সুপ্রিম কোর্টকে একবার বুঝিয়ে দিয়ে আসুন না, ব্যাস সব সমস্যার সমাধান। এই যে বেটা সরকারি কর্মচারীগুলো মাচা বেঁধে এতদিন ধরে আন্দোলন করছে, এত মামলায় জিতে আছে, সবকিছু পর্দা ফাঁস হয়ে যাবে। পারবেন? হ্যাঁ হিম্মত? নাকি সবাইকে ওই নিজের দলের অনুপ্রাণিত জনতা ভাবছেন আপনি? এই রাজ্যে কেউ পড়াশোনা করেছে, কারোর মাথায় সামান্য বুদ্ধি ঠুদ্ধি আছে এবং তারা একটু আধটু অঙ্ক কষতে জানে, এবং আপনি কিভাবে ঠকাচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি মাসে, সেটা সবার সামনে এক্সপোজ হয়ে যাচ্ছে, সেইটা আপনি জ্ঞানগর্ব বক্তৃতা দিতে দিতে ভুলে গেছেন। এরপর এরপর যে সেগমেন্টটা হয়েছে সেটা আমি খুব খুশি হয়েছি। কেন? আগে তার বক্তব্যটা শুনে নিন, তারপর আমি আসছি তার ব্যাখ্যায়। এই যে কালকে বলছিলেন জলজীবন মিশন, জলস্বপ্ন কেন? জলস্বপ্ন এই কারণে যে আমরা জমি দিই বিনা আমরা জমি কিনি, জমি আমরা দিচ্ছি। আমরা ডাইরেক্ট 40% টাকা আরও এক্সট্রা দিচ্ছি। মেনটেনেন্স আমরা করছি, খারাপ হয়ে গেলে আমরা দেখছি। সব মিলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন সংখ্যাটা আমরা 90% দিচ্ছি, আর ওরা 10% পরে ওদের, কারণ ওরা দিয়ে খালাস কিছুটা, কিন্তু বাদ বাকি দেখবে না। সুতরাং এটা টোটালটাই আমরা করছি। এবং এক একটা, আপনারা জানেন, এক একটা স্টেটে এক একটা নাম হয়। তামিলনাড়ুতে যে নামটা হবে বাংলায় তো সে নামটা হবে না, এটা ওদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আপত্তির কি আছে? যদি কেউ তার ভাষায় তার নামকরণটা করে, কেন দিল্লি একটা চাপিয়ে দেবে এবং তার চাপে তার মতো নাম আমায় করতে হবে? বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে? বাংলার ভাষা কি নেই? না বাংলার সংস্কৃতি নেই? আমরা জল স্বপ্ন কেন বলি? স্বপ্নটা আমাদের বাংলা ওয়ার্ড, মিশনটা ইংরেজি ওয়ার্ড।
বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি অনেক কিছু কথা তিনি বললেন, এবং মোদ্দা কথা যেটা বললেন যে এই সব প্রকল্পের নাম এক একটা রাজ্যে এক এক রকমের হয়। তামিলনাড়ুতে এক রকমের হয়, বাংলায় এক রকমের হয়। খুব ভালো কথা। কেন্দ্র সরকার যখন থাবড়া দিয়ে কেন্দ্রীয় ফান্ডগুলো বন্ধ করে দিচ্ছেন, কেননা আপনি নামগুলো পাল্টে দিচ্ছেন এবং লোকের কাছে চালাচ্ছেন আপনি করছেন বলে, তখন কই সেটা নিয়ে লোকসভায় গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে এই কেন্দ্র সরকারকে কোণঠাসা করতে পারছেন না। তো এই ঢপের চপের বুলি কেন দিচ্ছেন? এবং সব থেকে বড় কথা, আপনি নাকি এই প্রকল্পের 90% খরচ দিচ্ছেন, 10% মাত্র দিচ্ছে নরেন্দ্র মোদী। কি অসভ্য লোক! 10% দিচ্ছে আর বলছে তাদের মতো চালাতে হবে। এটা তো খুব অন্যায় হচ্ছে। এইটা নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমিও প্রতিবেদন করতে চাই, দরকার হলে দিল্লিতে গিয়ে ধর্ণা দেবো, আমরণ অনশন করবো। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি একটা কাজ করে দিন, এই যে হিসেবটা আপনি দিলেন না, সেই হিসেবটা শ্বেতপত্র আকারে প্রকাশ করুন যে 90% খরচ বাংলা সরকার, রাজ্য সরকার, নবান্ন বহন করছে, আর নরেন্দ্র মোদী 10% দিচ্ছে আর দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনি এটা শ্বেতপত্র প্রকাশ করুন শুধু। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে গিয়ে, লোকসভার সামনে গিয়ে আমরা ধর্নায় বসবো, কথা দিলাম। পারবেন আপনি? আর যদি না পারেন, এইভাবে মিথ্যাচার করবেন? অনেক তো হলো, অনেক দিন তো রাজনীতি করলেন, এবার বাংলার মানুষের কথাটা একটু ভাবুন, নাকি এইভাবেই চলবে? তবে হ্যাঁ, যে কারণে আমি খুশি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচারগুলো করছেন, যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আমিই সবটা করে দিচ্ছি, একদম ঠিক আছে। কেন্দ্রীয় সরকারও যে চুপ করে চোখ বন্ধ করে বসে থাকে, তার নমুনা এটা। ইমিডিয়েটলি এই রাজ্যের বাংলার যারা বিজেপি নেতা আছে, এটাকে হিন্দিতে তর্জমা করা বা কিছু একটা ব্যবস্থা করা, যাতে নরেন্দ্র মোদীরা বুঝতে পারেন, এবং তার পুরোটা তাকে গিয়ে শোনানো। এবং তারপর কেন্দ্র সরকারের দায়িত্ব, রাজ্য সরকার এরকম দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রাখার জন্য তার বিরুদ্ধে কি কি করা স্টেপ নিচ্ছে সেটা বাংলার মানুষকে দেখানো। তারা না হলে রাজনৈতিক ময়দানে এইভাবেই একের পর এক মিথ্যাচার করে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যখন ভোট আসবে তখন বলে বলে গোল দেবেন, এবং আপনারা হারার দলেই থাকবেন। কি বলবেন আজকের রাজ্য বাজেট নিয়ে? কি অসাধারণ বাজেট! জানি না এবারে ট্রেডমিলে দৌড়তে দৌড়তে করেছিলেন, নাকি তার মাথা যখন হাঁটছিল তখন তিনি বাজেটটা করেছিলেন, কিন্তু রাজ্যবাসী এই বাজেট থেকে সত্যি কি পেল? আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।